প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। দর্শক, আপনারা জানেন শ্রীলঙ্কার ডাম্বুলায় 3 ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচে বাংলাদেশ টসে হেরে ব্যাটিং করছে। শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 67 রান। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা স্টুডিওতে ডেকেছি দুজন অতিথি, দুজনই সাংবাদিক। আছেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার ও নোমান মোহাম্মদ। আপনাদের দুজনকেই স্বাগত গ্যালারি স্টুডিওতে। ধন্যবাদ। খেলা চলছে ঠিক এই মুহূর্তে, আপনারাও আমাদের স্টুডিওতে। শ্রীলঙ্কার 96 সালের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বলেছে বাংলাদেশের বর্তমান যে অবস্থা তাতে স্বাগতিক শ্রীলঙ্কা হোয়াইট ওয়াশও হতে পারে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ কতটা সম্ভব আপনার কাছে মনে হয়? নিশ্চয়ই একটা সম্ভাবনা আছে দেখেই কিন্তু অর্জুনা রানাতুঙ্গার মতো লোক তো হঠাৎ করে কোনো একটা প্রিডিকশন করে বসবেন না। তিনি জানেন যে বাংলাদেশের এই ক্রিকেট দলের খেলা তিনি দেখেছেন এবং অনেক দিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলকে তিনি দেখছেন, ফলো করছেন। সো আমার মনে হয় যে তিনি একটা সম্ভাবনা যাচাই করেই কিন্তু এই মন্তব্যটা করেছেন। এবং আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে কিন্তু আমার মনে হয় যে তিনি যে মন্তব্যটা করেছেন সেটা কিন্তু খুব একটা অবৈজ্ঞানিক আপনি বলতে পারবেন না এই অর্থে। কারণটা হলো যে শ্রীলঙ্কার যে মেইন স্টেক হোল্ডার যারা ছিল, যে প্লেয়াররা যারা ছিলেন, ভালো প্লেয়াররা যারা ছিলেন, তাদের কিন্তু হঠাৎ করে না, তারা কিন্তু অবসরে গিয়েছেন। এবং শ্রীলঙ্কার এই দলটি এখন একটু ট্রানজিশন, প্রায় প্রত্যেকটা দলেরই কিন্তু এরকম একটা ট্রানজিশন পিরিয়ড থাকে। তো শ্রীলঙ্কার এই দলটি এখন সেই সময়টুকু কাটাচ্ছে। প্লাস তার চেয়ে সবচেয়ে বড় বিষয় হলো যে তাদের যে নিয়মিত অধিনায়ক তিনি কিন্তু ইনজুরিতে। তাদের যে ওপেনার ব্যাটসম্যান, খুব মারকুটে ওপেনার ব্যাটসম্যান ছিলেন কুশাল পেরেরা, তিনি কিন্তু ইনজুরিতে। সো সব কিছু মিলে এবং নতুন একজন অধিনায়ক নিয়ে তিনি খেলছেন। নতুন অধিনায়ক বলাটা ঠিক হবে না, তিনি অধিনায়কত্ব করেছেন বেশ কয়েকটা ম্যাচে, সিনিয়র প্লেয়ার। কিন্তু তারপরে আমার মনে হয় যে আপনি যদি অভিজ্ঞতা বিচার করেন তাহলে কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই দলের অভিজ্ঞতা প্রায় কিছু সমানই হবে। বাট বাংলাদেশ এগিয়ে রয়েছে কোন ক্ষেত্রে? বাংলাদেশ এগিয়ে রয়েছে কিন্তু আপনি শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ যে টেস্ট ম্যাচ জিতেছে, সর্বশেষ টেস্ট ম্যাচ জিতে পিছিয়ে থেকে যে সিরিজটা ড্র করেছে, সেখান থেকে যে আত্মবিশ্বাসটা পেয়েছে, সেই আত্মবিশ্বাসটা কিন্তু এই সিরিজে বাংলাদেশের জন্য অনেক বড় অনুপ্রেরণার বিষয়বস্তু হবে। আরেকটা বিষয় যোগ করি, সেটা হলো যে বাংলাদেশ কিন্তু খেলতে নেমেছে তাদের সবচেয়ে কমফোর্ট জোনের যে ফরম্যাট, সেই ফরম্যাটে, ওয়ানডে ক্রিকেটে। সো আমার মনে হয় যে রানাতুঙ্গা এইসব দিক বিবেচনা করেই কিন্তু তার এই মন্তব্যটা করেছেন। এখন দেখার বিষয় যে খেলার মাঠের বাইরে থেকে আমরা হয়তো এই আশাটুকু করতে পারি, বাকি কাজটুকু মাঠে প্লেয়ারদের করতে হবে। নোমান, আসলে বর্তমান ক্রিকেটে এই যে বললো যে ওই দলে দুজন প্লেয়ার নাই, ওই দলে পুরনো প্লেয়ার নাই, সত্যিকার অর্থে 22 গজের যে লড়াইটা যখন শুরু হয় তখন কি এটা খুব একটা হেরফের করে নাকি না? দিন যার সেই দিন শেষে শেষ হাসিটা হাসে। সেটা তো বটে, দিন শেষে শেষ হাসিটা যার দিন সেই হাসবে। কিন্তু হয় কি যে ওই এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে, যার এস্টাবলিশ প্লেয়ার যখন থাকবে, তখন হচ্ছে গিয়ে দিন শুরুর আগে এক ধরনের কনফিডেন্সের ব্যাপার থাকে এবং সেই কনফিডেন্সটা কিন্তু মাঠে অনুবাদ করার একটা বিষয় থাকে পারফরমেন্স দিয়ে। সো এইসব দিক থেকে বাংলাদেশ, আমি কাইসার ভাইয়ের সঙ্গে একটু অ্যাড করি, সেটা হচ্ছে অভিজ্ঞতায় কিন্তু বাংলাদেশ এখন সমান না। অভিজ্ঞতায় বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে অনেক এগিয়ে আছে। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে গিয়ে মাশরাফি 2001-এ মাশরাফির ডেবু, সাকিবের ডেবু হয়েছে 2006-এ ওয়ানডেতে, মুশফিকেরও 2006-এ ওয়ানডেতে, 2005 হচ্ছে টেস্টে। মুশফিক 2005-এ লর্ডসে হয়েছে, 2006-এ ওয়ানডেতে হয়েছে। তামিমের হচ্ছে 2007-এ জানুয়ারিতে, মানে একদম শুরুতেই আর কি, ওয়ার্ল্ড কাপের আগে। মাহমুদুল্লাহ রিয়াদের হয়েছে 2007-এ। আপনার ইমরুল কায়েসের হয়েছে 2008-2009-এ হয়েছে রুবেল। আমি বলছি যে আমাদের টিমটা দেখেন, এখন আমাদের টিমের মাশরাফি, মুশফিক, তামিম, সাকিব প্রত্যেকে 160+ ওয়ানডে খেলেছে। মাহমুদুল্লাহ ওয়ানডে খেলেছে, মাহমুদুল্লাহ 130+। শ্রীলঙ্কা টিমে আপনি দেখেন, শ্রীলঙ্কার এই টিমটা শুধু উপুল থারাঙ্গা ক্লোজ টু 200, আমার ধারণা 197-198তম ম্যাচ উনি খেলতে নামছেন। আর এর বাইরে হচ্ছে গিয়ে এখন থিসারা পেরেরা আর হচ্ছে দিনেশ চান্দিমাল, এই দুজনের 100+ আছে। সো অভিজ্ঞতা কিন্তু আমরা অনেকেই গেছি। অভিজ্ঞতা শুধু শ্রীলঙ্কা না, আমার মনে হয় এখন ওয়ার্ল্ড ক্রিকেটে যে কোনো টিমের চেয়ে প্রত্যেকটা টিমের সঙ্গে অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ পাল্লা দেওয়ার মতো একটা অবস্থানে রয়েছে। সো যখন আপনি এক্সপিরিয়েন্স প্লেয়ার, এরকম 10-11 বছর, 12 বছর, 15 বছর খেলা, 7-8 বছর খেলা প্লেয়ার যখন আপনার টিমের অধিকাংশ প্লেয়ার হবে, তখন কিন্তু আপনি সিরিজ শুরু, ম্যাচ শুরুর আগেই কিন্তু আপনি এগিয়ে থাকবেন। এই জায়গাটাতে বাংলাদেশ অনেকে এগিয়ে রয়েছে। এখন 3-0 হবে কি না সেটা তো আসলে খেলা শেষে বোঝা যাবে। কিন্তু অর্জুনা রানাতুঙ্গা যে এখন এই কথাটা বলছেন, এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় স্বীকৃতি। যে কারণ অর্জুনা, কাইসার ভাই যেটা বললেন যে এটা তো আসলে অনেক বড় ক্যারেক্টার এবং উনি কোনো কিছু না বুঝে শুনে উনি বলেননি, পসিবিলিটির জায়গা রয়েছে বলেই কিন্তু বলছেন। আমরা বলি যে ক্রিকেট খেলে যে কোনো কিছু হতে পারে। অন্য কোনো ট্যুরে, শ্রীলঙ্কার সাথে তো আমরা অনেকবার খেলেছি, কেউ তো কখনো বলেনি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারে। সো এবার যখন বলছে, তার মানে বাংলাদেশের সামর্থ্যে সেই জায়গাটা বাংলাদেশ কিন্তু পার হয়ে আসে, ওই পরীক্ষাটা পার হয়ে এসেছে। এবং টেস্ট সিরিজটা যেহেতু মাত্রই শেষ হলো এবং সর্বশেষ টেস্টে যেহেতু বাংলাদেশ জিতেছে, অ্যাওয়েতে একটা জেতা কিন্তু এটা কিন্তু ম্যাটার করে, অনেক ম্যাটার করে। শ্রীলঙ্কার মাটিতে জেতাটা খুবই ম্যাটার করে, অ্যাওয়ে বাদ দিলাম, শুধু
বিশাল ব্যাপার ডেফিনেটলি। এবং যখন হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ এর আগে ওয়েতে জিতেছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2টো টেস্ট জিতেছে, সে দুটো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ খর্বশক্তির দল। একটা জিতেছে জিম্বাবুয়ের সঙ্গে জয়টা, হ্যাঁ সেটা জিম্বাবুয়ের সঙ্গে জয়কে আর আমরা খুব আলাদাভাবে আর ধরার কিছু নেই, খর্বকায় ধরা। সো প্রপার টেস্ট ভিক্টরি ওয়েতে আমরা কিন্তু এই প্রথম জিতলাম, এবং সেটা জেতার জাস্ট পরপরই যখন আপনি ওয়ানডে সিরিজটা খেলবেন কনফিডেন্সটা কিন্তু অনেক বেশি থাকে। এবং বাংলাদেশের যে 3টা যে ফরম্যাট রয়েছে, 3টা ফরম্যাটের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে ওয়ানডে। যে 3টা ফরম্যাট রয়েছে, 3টা ফরম্যাটে শ্রীলঙ্কা সবচেয়ে তুলনামূলক দুর্বল হচ্ছে ওয়ানডেতে। সো আপনি যদি মাঠের বাইরে এসব ইকুয়েশন মেলান, বাংলাদেশ ডেফিনেটলি ফেভারিট হিসেবে খেলতে নামছে, বাংলাদেশ ডেফিনেটলি 3-0 করতে পারে। বাট যদি আপনি পারফরমেন্স যদি আপনি না দিতে পারেন, ওই মাঠে যে যদি সেটা ওই কনফিডেন্সটা বলেন, স্ট্যাট বলেন, অভিজ্ঞতা বলেন, এগুলোর যদি অনুবাদটা যদি পারফরমেন্সে না হয়, ব্যাটিংয়ে না হয়, বোলিংয়ে না হয়, সেটা কিন্তু উল্টা আমরা 3-0 হেরেও যেতে পারি। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে অর্জুনা কথাটা বললেও আমরা ঠিক 3-0 কথা আমি নিশ্চিত যে টিম ম্যানেজমেন্ট কেউ ভাবছে না। সফল বাস্তবায়নটা তো দরকার আর কি। প্রত্যেকেই শুধু মানে আমরা যখন ফার্স্ট ম্যাচ খেলতে নামছি, ফার্স্ট ম্যাচটা আমাদের জিততে হবে। ফার্স্ট ম্যাচে এখন আমরা ব্যাটিং করছি, ব্যাটিংটা ভালো করতে হবে, তারপরে বোলিংটা করব, বোলিংটা ভালো করতে হবে, ফিল্ডিংটা ভালো করতে হবে, মানে একদম বেসিক আর কি, ক্রিকেটের যে বেসিক জায়গা। আমার একটা জিনিস মনে পড়ছে, 1997 আফটার আইসিসি আমরা খেলতে গেলাম এশিয়া কাপ, অর্জুনা রানাতুঙ্গারে আমি লিফটে ধরলাম, বললাম যে হোয়াট অ্যাবাউট দ্য বাংলাদেশ পারফরমেন্স, বললো ভালো, বাট বললো তোমার কাছে কেমন লাগলো, আমি বললাম যে আরও একটু ভালো চাই। বলে লোক হাসান, একটা বাচ্চা যখন মানে জন্মায়, সে তো কিন্তু জন্মার প্রথম দিনই হাঁটে না, বাট আস্তে আস্তে হাঁটবে। বাট 2017 এসে আজ রানাতুঙ্গা বলছে যে শ্রীলঙ্কাকে মানে হারাবে, এই জায়গাটাতে না মানে অ্যাজ এ জার্নালিস্ট আমারও খুব ভালো লাগছে। যদি থাকতে পারতাম হয়তো এই প্রশ্নটা তারা গিয়ে করতাম যে তুমি ওই দিন আমাকে বলেছিলে যে হাঁটে না, আজকে কিন্তু তোমাকে হারানোর সক্ষমতা আমরা রাখি। অবশ্যই এটা তো আমাদের অবশ্যই গর্বের বিষয়। আমি জাস্ট অর্জুনা রানাতুঙ্গার কথা বললেন, আমি আরেকটা জিনিস একটু অ্যাড করি। রানাতুঙ্গা ওই 90s মিড 90s আমার মনে আছে, তিনি এরকম একটা সময় একটা পেপারে তখন দেখেছিলাম, আমরা তো তখন সাংবাদিকতা এসেছিলাম, পেপারেই দেখেছি, তিনি বলছেন যে বাংলাদেশ যে এই যে খেলে, বাংলাদেশ খেলতে কিন্তু 50 ওভার ব্যাটিং করার উদ্দেশ্যে, যে কোনো মতো 50 ওভার যদি টিকতে পারে, অপোনেন্ট মনে করেন যে 290 করে ফেললো, বাংলাদেশ 50 ওভার খেলে যদি 150 করতে পারে তাতেই খুশি। আবার দলে থাকার একটা বিষয় আছে, অনেক কিছু আছে। তখন রানাতুঙ্গা বলেছিল যে তোমরা এইভাবে কেন খেলো, তোমরা জেতার জন্য খেলবা, তোমরা এই ম্যাচটা হারছো হচ্ছে গিয়ে 100 রানে, জেতার জন্য খেলে তোমরা 150 রানে হারবা, কিন্তু তোমাদের মধ্যে ওই অভ্যাসটা কিন্তু তৈরি হবে, জিততে হবে, জেতার যে একটা চেষ্টার যে জায়গাটা। এখন আপনি দেখেন বাংলাদেশ এখন অপোনেন্ট যেই হোক, যেখানেই আমরা খেলি, অস্ট্রেলিয়া বলেন, সাউথ আফ্রিকা বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান, যে কোনো অপোনেন্ট হোক, বাংলাদেশ কিন্তু জেতার জন্য খেলে। মাঠে নামার আগে কিন্তু এখন আর কেউ গ্র্যান্টেড ধরে নেয় না, কেউ গ্র্যান্টেড ধরে নেয় না বাংলাদেশকে ইজিলি হারিয়ে দেবো। সো এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে অনেক বড় একটা সবচেয়ে বড় বিষয় হলো যে জেতার জন্য খেলে। নোমানের এই প্রসঙ্গ ধরে একটু বলি আমি, সেই জিনিসটা সবচেয়ে বড় বেশি প্রমাণিত হয়েছে কিন্তু আপনি প্রস্তুতি ম্যাচে, যেখানে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে 354 রান করেছে প্রতিপক্ষ, সেই ম্যাচও কিন্তু বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ, হয়তো বাংলাদেশ একটা অন্যরকম ভাবে চিন্তা করতে পারতো, কিন্তু তারপরে সেই ম্যাচ কিন্তু বাংলাদেশ একদম সমস্ত তাদের প্রচেষ্টাটুকু এবং সমস্ত চেষ্টাটুকু ঢেলে দিয়েছে, এবং সেই ম্যাচ আমরা 2 রানে হেরেছি। কিন্তু আমি মনে করি যে সেই ম্যাচের ফলাফলের চেয়ে বড় বিষয়টা হলো যে আমরা যে এত বড় রান চেস করতে পারি এবং জেতার যে একটা টেন্ডেন্সি পুরো প্র্যাকটিস ম্যাচেও বাংলাদেশ দলেরই রয়েছে, এটি আমি মনে করি যে অনেক বড় একটা অর্জন। না এই আজকের ম্যাচের যে কম্বিনেশনটা, ইমরুল নেই, মানে বাংলাদেশ দলের একটা উইকেট পড়ে গেছে, 70-এর কাছাকাছি আমাদের 1 উইকেটে একটা 50 রানের পার্টনারশিপ হচ্ছে তামিম আর সাব্বিরের। তো এই কম্বিনেশনটা মানে কি, মানে হোয়াট অ্যাবাউট দ্য ইমরুল যে দলে নাই? না, ইমরুল কায়েস কিন্তু ওয়ানডে রেকর্ড বাংলাদেশের খুব ভালো, হয়তো টেস্ট ক্রিকেটে তিনি খুব একটা ভালো করছেন না, কিন্তু ওয়ানডে রেকর্ড তার কিন্তু সাম্প্রতিককালের যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি তাকে বাদ দেওয়ার মতো কোনো পর্যায়ে কিন্তু পড়ে না। বাট তিনি বাদ পড়েছেন কোন কারণে? কারণটা হলো যে আপনার প্রিভিয়াস ফর্ম যাই থাকুক না কেন, ক্রিকেটে যখন আপনি দল সাজাবেন তখন কিন্তু আপনাকে কারেন্ট ফর্মটাই কিন্তু আপনার সবচেয়ে বড় বেশি প্রযোজ্য হয়। ইমরুল সম্ভবত এই জায়গাটায় এই বিপদে পড়ে গিয়েছেন। কারণটা হলো যে তিনি কিন্তু যে লাস্ট যে টেস্ট ম্যাচ বাংলাদেশ খেলেছে শেষ ইনিংসে তিনি কিন্তু প্রথম বলেই 0 রানে আউট হয়েছিলেন। ইভেন প্র্যাকটিস ম্যাচে সেখানেও কিন্তু তিনি প্রথম বলেই 0 রানে আউট হয়েছেন। সো ফর্মটা অনেক বড় একটা ফ্যাক্টর। আমার মনে হয় জাস্ট এই কারণেই ইমরুলকে এই ম্যাচের মধ্যে দলটি বাংলাদেশ দল ইমরুলকে ছাড়া এই দলে খেলছে। তবে আমরা আশা করছি যে কম্বিনেশন নিয়েছে বাংলাদেশ, এই কম্বিনেশনে যেন আমরা শেষের হাসি হাসতে পারি। আমি জাস্ট যদি টিমরুলের জিনিসটা একটু অ্যাড করি, সেটা হচ্ছে গিয়ে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি জানতে চাইছি, সেটা হচ্ছে কি যে এই ঠিক এরকম ফর্ম যদি থাকতো সৌম্য সরকার কি বাদ করতেন? গত 1 বছর তো বাদ পড়ে, গত 1 বছরে সৌম্য সরকার 23টা ইনিংস খেলেছেন, সব ফরম্যাট ক্রিকেট মিলে 23টা ইনিংস পরে যে তিনি নিউজিল্যান্ডে 50 পেয়েছেন। সো ওই সময় কিন্তু তাকে বাদ দেওয়া হয়নি। মানে আমি বলছি যে ম্যাচের পর ম্যাচ আমাদের এখানে জিম্বাবুয়ের সাথে সিরিজ দিয়ে শুরু হয়েছে, সবগুলো ম্যাচ খেলেছেন, এশিয়া কাপ সব ম্যাচ খেলেছেন, টি20 ওয়ার্ল্ড কাপ সব ম্যাচ খেলেছেন, আফগানিস্তান সিরিজ সব ম্যাচ খেলেছেন, এরপর ইংল্যান্ড সিরিজে যে তাকে বাদ দেওয়া হয়েছে। এবার আপনি ইমরুলের ফর্মটা দেখেন, ইমরুল হচ্ছে গিয়ে
আমাদের লাস্ট দুইটা সিরিজ দেখেন হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে সৌম্যকে অবশেষে যখন বাদ দেওয়া হলো ফার্স্ট ওয়ানডেতে নেমে সেঞ্চুরি উনি সেঞ্চুরি করেছেন, 112 করেছেন, সেকেন্ড ম্যাচে প্রবাবলি 11 আউট, হ্যাঁ। মানে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির কারণে টিমে আচ্ছা তারপর হচ্ছে তিনি হচ্ছে ফার্স্ট ম্যাচে 112 করলেন, সেকেন্ড ম্যাচে 11 করেছেন, থার্ড ম্যাচে হচ্ছে আমার যতদূর মনে পড়ে 46 করেছেন। এবার নিউজিল্যান্ডে যান, নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে উনি করলেন 16, সেকেন্ড ম্যাচে উনি করেছেন 59, থার্ড ম্যাচে 44, সর্বশেষ আমরা যে ওয়ানডে খেলেছি সেখানে উনি করেছেন 54। তামিমের সঙ্গে তার 100 পার্টনারশিপ, 102 রানের পার্টনারশিপ, 21 পয়েন্ট সামথিং ওভার। তামিমের সাথে বেস্ট কম্বিনেশন মানে পেয়ারে। সো আপনি লাস্ট ওয়ানডেতে যার যে ওপেনিং পার্টনারশিপটা 100 রানের, সেই ওপেনিং পেয়ার আপনি ভেঙে দিলেন। আমার ভাঙতে কিন্তু আমার কোনো অপশন না, মানে আমি পার্সোনালি বলছি যে ভাঙতে পারি টিম কম্বিনেশনের কারণে, প্রতিপক্ষের বিবেচনায়, সাম্প্রতিক ফর্ম বিবেচনায়। কিন্তু এখন যদি টিমের ভেতর থেকে প্রশ্ন ওঠে, ইমরুল যদি আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন যে একই ফর্ম, এর চেয়ে অনেক খারাপ ফর্ম নিয়ে হচ্ছে গিয়ে সৌম্য হচ্ছে গিয়ে টিমে এতদিন ছিলেন, তাহলে কিন্তু এটার কোনো উত্তর নেই। আপনি চিন্তা করে দেখেন, মমিনুল হক খারাপ করেছেন কি নিউজিল্যান্ডে, কিন্তু নিউজিল্যান্ডে উনি একটা টেস্ট করেছেন, সেখানেই ওনার 50 রয়েছে। উনি শুধু ইন্ডিয়ার একটা টেস্টে উনি 27 আর 12 করেছেন, শ্রীলঙ্কার ফার্স্ট টেস্টে উনি করেছেন 7 এবং 5, দুই টেস্টে খারাপ কারণ উনি বাদ দেওয়া হলো। আপনি মাহমুদুল্লাহর কথা চেন, মাহমুদুল্লাহ তোমার এটা থামাতে হবে, কারণ প্রডিউসার অনেকক্ষণ ধরে পোক করছে যে বিরতি নেন কিন্তু ঘটলো যে করুণ নায়ারও 300 করে দলে চান্স পায়নি। ইমরুলোর আমরা যদি সৌভাগ্যের বরপুত্র অনেক সময় লারারে বলতাম, এক্ষেত্রে নয় সৌম্যরই বললাম, অসুবিধা কি? না আমি কিন্তু সৌম্যকে আমি বাদ দেওয়ার পক্ষে না, সৌম্যকে অবশ্যই রাখার পক্ষে, কিন্তু আমি বলছি যে ইমরুল আজকে যদি নিজেকে প্রশ্ন করেন যে আমি এমন আনলাকি কেন, ওর ক্ষেত্রে তো এটা হয়নি, বা মমিনুল যদি প্রশ্ন করেন, মাহমুদুল্লাহ যদি প্রশ্ন করেন, তখন কিন্তু আসলে একটা কোচের এক এক ধরনের পছন্দ অপছন্দ আছে। বাংলাদেশ ডাম্বুলায় যে ম্যাচটি খেলছে, টসে হেরে ব্যাটিং করছে, সেখানে সৌম্যর বিদায়ের পর দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের স্কোর বোর্ডে 90 রান। তামিম এবং সাব্বির বেশ সাবলীলভাবে খেলছেন এবং দলকে একটা ভালো পুঁজি এনে দিচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে কি, যখন আপনি ওয়ানডেতে আগে ব্যাটিং করবেন, মাশরাফিও বলেছে টসের আমরা ব্যাটিং করছি, কিন্তু মাশরাফিও বলেছেন যে হারলে, টস জিতলেও আমরা ব্যাটিংই করতাম। সো তার মানে কিন্তু আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু অ্যাটলিস্ট 350 রান থাকবে। কারণ আমি কমেন্টেন্টের কাছ থেকে শুনছিলাম ম্যাচ শুরুর আগে বলছিল যে দিস মাইট নট বি দ্য 300 উইকেট, কিন্তু তারপর হচ্ছে কি 260-70 রানের উইকেট অ্যাটলিস্ট। সো এখন আমাদের বোলিং স্ট্রেংথটা কিন্তু যথেষ্ট, বোলিং শক্তিটা কিন্তু, হ্যাঁ, সো সেক্ষেত্রে ওই দিক থেকেও কিন্তু আমরা এগিয়ে রয়েছি। স্কোর বোর্ডে যখন একটা বড় স্কোর থাকে, তখন কিন্তু হচ্ছে গিয়ে অধিনায়ক অনেক নির্ভর হয়ে তার বোলারদের ইউজ করতে পারেন, এবং আমাদের বোলার সংখ্যা যেহেতু বেশি, সেহেতু হচ্ছে কি আমাদের সম্ভাবনা জায়গাটা তৈরি হবে। এখন পর্যন্ত আমাদের ব্যাটসম্যানরা মানে আমাদের রাইট ট্র্যাকে রেখেছেন। এখন কোন জায়গাটাতে নিয়ে যেতে পারেন ক্লোজ টু, আমরা 300 যত ক্লোজ আমরা যেতে পারবো, আমাদের হচ্ছে গিয়ে মানে সেই সম্ভাবনা জায়গাটা তত বাড়বে। মানে ডিউ কোনো মানে বল গ্রিপ হবে কি হবে না এরকম কোনো একটা না, জাস্ট শুধুমাত্র এই একটি কারণেই কিন্তু শ্রীলঙ্কা আপনার ব্যাট করেনি, পরে তারা ব্যাটিং করবে বলে চিন্তা করছে। কারণটা হলো যে দুটো বিষয়, একটি হলো যে এই উইকেটে শ্রীলঙ্কার এই দলটির অনেকদিন পরে খেলতে নেমেছে, এবং এখানে আপনার উইকেট কেমন আচরণ করে সেটা কিন্তু আমি দেখলাম যে কিউরেটররা পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত সন্দিহান যে উইকেট ব্যাটসম্যানদের পক্ষে যাবে না বোলিংয়ের পক্ষে যাবে, বোলারদের পক্ষে যাবে। সো এটা নিয়ে কিন্তু একটু সন্দিহান রয়েছেন। এই কারণে মানে উইকেটের আচরণ কেমন হতে পারে, এটা আগে বাংলাদেশ ব্যাটিং করুক, সেটা দেখেই কিন্তু শ্রীলঙ্কা চিন্তাটা করবে। এটি একটি বিষয় ছিল। আরেকটি বিষয় ছিল যে আপনার সেকেন্ড পার্টে, যেহেতু ডে নাইট ম্যাচ, সেকেন্ড পার্টে আপনার ডিউ পড়তে পারে, যেটি নিজেই উপল থারঙ্গা বলছিলেন। তো এখন দেখার বিষয়, আমার কথা হলো যে ডিউ ইটস এ ফ্যাক্টর, এটা আপনি যে মেনে নিতেই হবে। প্রাকৃতিক নিয়ম যেটা আছে সেটাকে কিন্তু আপনি এড়াতে পারবেন না, সেটা আপনাকে মেনে নিয়েই কিন্তু ম্যাচটা খেলতে হবে। ম্যাচটা জিততে হলে আপনাকে ক্রিকেটের নিয়মেই জিততে হবে। সো আমার মনে হয় রাইট, আমার মনে হয় যে বাংলাদেশ যদি ব্যাটিংটা যেরকমভাবে নোমান বলছিলেন যে ব্যাটিংটা বাংলাদেশ ভালো করছে, এখন বোলিংটাও কিন্তু ওরকমভাবে করতে হবে। কারণ শ্রীলঙ্কার এই দলটির কিন্তু ব্যাটসম্যান বেশ লম্বা ব্যাটিং, তারপর তাদের ঘরের মাঠ, তারা অলওয়েজ সবকিছু পরিচিত উইকেট। এনিওয়ে, শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে 2007-এ বলেছিলাম যে আশরাফুলকে একটা উইশ করো, সে বাংলাদেশ দলের ক্যাপ্টেন। বলছে যে আমি করব না। কেন? কয় সে হলো আমার প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন, আমার প্রতিপক্ষ দলকে কখনোই আমি উইশ করব না, বিকজ সে মাঠে আমার প্রতিপক্ষ। তো এই যে শ্রীলঙ্কা দল আগের মতো নেই বা বাংলাদেশ দল অভিজ্ঞ, দিস ইজ নট এ ফ্যাক্টর। ফ্যাক্টর হলো দুইটা দল খেলছে, একটা শ্রীলঙ্কা একটা বাংলাদেশ, দুইটা জাতি। এখানে মাঠে তাদের লড়াই হবে, লড়াই যে ভালো খেলবে সে জিতবে, যে খারাপ খেলবে সে হারবে। এই জায়গাটাতে বাংলাদেশের কোনো অংশেই মানে কে দুর্বল কে দুর্বল, আমার মনে হয় এই প্রশ্নটাই ওঠা উচিত না। কোনো রকম কোনো সুযোগ নেই, সেটা তো আমরা প্র্যাকটিস ম্যাচেই দেখলাম। প্র্যাকটিস ম্যাচে তো আমাদের হয়তো আমরা ফুল স্ট্রেংথ খেলিনি, কিন্তু ওদের টিমটাও তো এমন কোনো টিম না, ওটা তো শ্রীলঙ্কার ন্যাশনাল টিম না। সো ওই টিমের কাছে তো আমরা হেরেছি। যতই
আমরা বলছি আমরা ভালো খেলেছি, আমাদের 4টা ব্যাটসম্যান 50 করেছে, আমরা 354 চেস করেও 2 রানের কাছে, কিন্তু হেরেছি তো। দিন শেষের রেজাল্ট হচ্ছে গিয়ে হার। সো দ্যাটস ওয়াই আসলে কোনো রকম কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এবং হয় কি যে এই জাতীয় ম্যাচে আমাদের প্লেয়ারদের ক্ষেত্রে কাছে কিন্তু সবসময় শুনবেন, আমাদের প্লেয়াররা সবসময় বলে যে জিম্বাবুয়ের সাথে যখন বাংলাদেশ খেলে বা আফগানিস্তানের সঙ্গে খেলে তখন বাংলাদেশের প্রেশার সবচেয়ে বেশি থাকে, কারণ ওই ম্যাচ জিততেই হবে। সো এখন যখন এই অর্জুনা রানাতুঙ্গা বলছেন এবং টিমের মধ্যে আমরা বলি না বলি, মিডিয়া বলেন, আমজনতার এক্সপেকটেশনের জায়গায় বলেন, লাস্ট টেস্ট জেতার কারণে বলেন, সব মিলে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে যে বাংলাদেশ সবগুলো ম্যাচ সহজেই জিতবে। সো এটাও কিন্তু প্রেশার হতে পারে, তাই না? মানে অতএব বাংলাদেশকে এই সব কিছু ডিল করতে হবে। আর উইকেটের কথাটা যেটা আপনি বললেন, উইকেট নিয়ে আমার নিজের ব্যক্তিগত ব্যাপার হচ্ছে গিয়ে যে যেটা বললেন যে সব উইকেটটা তো সব দলের জন্যই সেম, এবং উইকেটের আচরণ কায়সার ভাই বললেন যে কিউরেটরও ঠিক শিওর না, অপোনেন্টও ঠিক শিওর না। উইকেটের আচরণ আসলে কেউ কখনো শিওর হতে পারে বলে আমার মনে হয় না। সবচেয়ে ক্লাসিক উদাহরণ হচ্ছে গিয়ে 96 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে যেটা হয়েছে, ইন্ডিয়া টস জিতে ইন্ডিয়া হচ্ছে গিয়ে আগে বোলিং নিল, তারপরে দেখা গেল যে সেকেন্ড ইনিংসে এমন অবস্থা যে গ্যালারিতে আগুন ধরিয়ে দিল, ম্যাচটাই শেষ হতে পারলো না। সো উইকেট কীরকম আচরণ করবে সেটা আমাদের হাতে নেই, কিন্তু আমাদের হাতে আছে আমাদের স্কিলটা হচ্ছে গিয়ে বোলিং স্কিল। এখন যদি ওরকম যদি আমরা গ্রিপ যদি বল না করে ডিউয়ের কারণে অনেক সময় আনপ্লেয়েবল জায়গায় চলে যায়, যেমন সাউথ আফ্রিকার সাথে সৌম্য সরকার অসাধারণ 2টা ইনিংস খেলেছেন। আমরা যে সিরিজটা 2015-এ জিতেছি চিটাগাংয়ের লাস্ট ম্যাচটা, সেই লাস্ট ম্যাচটা কিন্তু একদমই মানে ডিউয়ের কারণে সাউথ আফ্রিকা কিন্তু একদম বলটা গ্রিপই করতে পারছিল না। সো এটা হচ্ছে সৌম্য সরকারের ক্রেডিট, বাংলাদেশ ইজিলি 8 উইকেটে প্রবলেম ম্যাচটা জিতেছিল, কিন্তু এটাও কিন্তু সত্যি যে তারা কিন্তু এটা পারছিল না। ওই রকম অবস্থায় ডাম্বুলা উইকেট যাবে বলে মনে হচ্ছে না। সেটা হলে তো আসলে আমাদের কিছু করার নেই, কিন্তু তারপরে যে স্কিল ওয়াইজ এরপরেও কিন্তু আপনার ফাস্ট বলার রয়েছে, আপনার টিমে 3 জন পেসার রয়েছে, আপনার টিমে মুস্তাফিজ কিন্তু একটা বড় ফ্যাক্টর। সেটা মাথায় রেখে আসতে যাচ্ছিলাম যে মানে সেকেন্ড পার্টে বোলিংয়ে যদি আমরা পাকিস্তান বা সাউথ আফ্রিকা বা ইন্ডিয়ার ক্ষেত্রে ঢাকার উদাহরণ আনি, তাহলে দেখা যায় মুস্তাফিজ ওয়াজ হিরো, মানে সেকেন্ড সন্ধ্যার পরে কোনো সন্দেহ নেই। আপনি যদি পিসারা টেস্টের অ্যানালাইসিস করেন তাহলে সেখানে কিন্তু গেম চেঞ্জার কিন্তু আপনাকে বলতে হবে মুস্তাফিজের সেই স্পেলটা, 7 ওভারের যে স্পেলটা তিনি 3 উইকেট নিয়েছিলেন 27 বা 28 রানে খুব সম্ভবত, সেটাই কিন্তু পুরো ম্যাচটার গতিটা চেঞ্জ করে দিয়েছে, ওই সেশনে সেকেন্ড সেশনে পুরো ম্যাচের কিন্তু চেহারাটাই বদলে দিয়েছে তার সেই ওই এক স্পেলের বোলিংটা। সো আমার মনে হয় যে যদিও ম্যান অফ দি ম্যাচ বা ম্যান অফ দি সিরিজ অন্য কেউ হয়েছেন, কিন্তু ম্যাচে হয় কি যে ছোট এই ধরনের বিষয়গুলি যখন আপনি দলের জন্য কাজে লাগে সেটাই কিন্তু আপনি অনেক বড় প্রভাবক হিসাবে কাজ করে। আর যখন ওয়ানডে খেলতে নামছেন তখন আমি তো মনে করি যে শ্রীলঙ্কা দল আজকে বাংলাদেশ দলকে নিয়ে যে প্রস্তুতি নিয়েছিল, যাকে হোমওয়ার্ক বলে, সেই হোমওয়ার্কের সবচেয়ে বেশি সময়টুকু তারা দিয়েছে কিন্তু মুস্তাফিজের সেই 10 ওভার তারা কিভাবে সামাল দিবে, এটা কি তারা কি অ্যাটাকে যাবে নাকি তাকে দেখে শুধুমাত্র রাইট অফ করে দিবে, এই জিনিসটা কিন্তু তারা নিশ্চিতভাবে তারা চিন্তা করছে। সাব্বির এবং তামিম দুজনেই 50-র দিকে এগোচ্ছে আস্তে আস্তে করে, 40 রানের কাছাকাছি। একটা প্রশ্ন হচ্ছে যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ বরাবরই ভালো খেলে, কিন্তু দিন শেষে দেখা যায় রেজাল্টটা ওদের পক্ষে যায়। আপনি যদি দেখেন যে 2003-এ মাঠে বসে দেখলাম যে চামিন দেবাসের হ্যাট্রিক, হ্যাঁ অসহায়ের মতো উইকেট দিয়ে আসলো, এবং 2007-এ তো কায়সারও আমার সাথে ওই জায়গায় দেখলাম যে বাংলাদেশ স্টার্ট ইজ ভেরি নাইস, বাট এন্ড অফ দ্য ডেতে লঙ্কানদের জয়। এই যে অভিজ্ঞতার আলোকেও যে ওরা এতদিন জিততো, এই জিনিসটা তো এখন পাল্টেছে। কারণ হচ্ছে কি আপনি যে সব ম্যাচের উদাহরণ দিচ্ছেন ওই সব ম্যাচে সেই টিমে ছিল মাহেলা জাবরদানে, কুমার সাঙ্গাকারা, তেলকারত্নে দিলশান, অনেকেই কিন্তু ছিলেন, ফুল টিম ছিল। অতএব তাদেরও আমি প্রশ্নটা এখানে না, প্রশ্নটা ওই টিমের বিপক্ষেও আমরা তো ভালো খেলতাম কিন্তু দিন শেষে পারতাম না। বিষয়টা হচ্ছে কি ওই যে একটুখানি আপনি চলে গেলেন ফিনিশিং লাইন আপনার দেখা যাচ্ছে, কিন্তু ফিনিশিং লাইনটা যে আপনি টপকাচ্ছেন এখানে হচ্ছে অভিজ্ঞতাটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই শ্রীলঙ্কার সাথে কিন্তু আমাদের হোমে যে লাস্ট সিরিজ খেলেছি, ওই যে লাস্ট ম্যাচটা আমরা ফরহাদের যে লাস্ট ওভার বোলিং করলেন, ওইখানে কিন্তু এখন যদি আমাদের এরকম সিচুয়েশন আসে আমাদের লাস্ট ওভার বোলিং কে করবেন? আমাদের কিন্তু মুস্তাফিজ করবেন। আপনি পার্থক্যটা বুঝতে পারেন, রুবেল করবে না, যেটা 18 মুরালি মারলো ঢাকা, হ্যাঁ এটা কিন্তু রুবেল করবে না, কিন্তু নতুন একটা হয় মুস্তাফিজ করবে, অথবা মনে করেন মাশরাফির মতো এক্সপেরিয়েন্স বোলার রয়েছে, সাকিব রয়েছেন। আমি বলছি যে এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু পার্থক্য করবেন। আর শ্রীলঙ্কার কথা আপনি বললেন যে ফরহাদের যার উদাহরণটা আমি দিলাম, আমাদের টেস্টের কথা আপনি মনে করেন 2008-এ আমরা কিন্তু 521 চেজ করে প্রায় জিতে যাচ্ছিলাম। 521 চেজ করে আমাদের অবস্থা একসময় এরকম ছিল যে 400 করে ফেলছিলাম। প্রথমে হচ্ছে গিয়ে আশরাফুল সেঞ্চুরি করলেন, তারপর হচ্ছে গিয়ে সাকিব আর মুশফিক মিলে একটা পার্টনারশিপ করলেন। তাদের 111 রানের পার্টনারশিপ হলো 292 থেকে 292 থেকে তাদের এটা হওয়ার পরে 403 রানে আমরা চলে গেলাম। 111 রানের পার্টনারশিপ, তখন 111 রানের পার্টনারশিপ, দুজন অপরাজিত ব্যাটসম্যান, আমাদের তখন প্রয়োজন আর মাত্র 117 রান, 118 রান, হাতে কিন্তু 4 উইকেট, হাতে মাত্র 4 উইকেট। তখন কিন্তু ভেরি মাচ পসিবল, মানে পুরো হিস্ট্রি নিয়ে কিন্তু টান দিয়েছে। 418 বেশি কেউ কোনোদিন চেস করেনি, বাংলাদেশ 521 চেস করে ফেলছে, কিন্তু শেষ 10 রানে আমরা 4 উইকেট হারিয়ে ফেলে আমরা কিন্তু 107 রানে ম্যাচটি হেরে গেলাম। মজার হলো শ্রীলঙ্কা এই মুহূর্তে যেসব গণমাধ্যম কর্মীরা কাভার করছে,
তারা সো লাকি, মানে আমরা যখন খেলতাম তখন অনেক সময় পিঠে, এটা সুব্রত বলছে নেক্সট টাইম চিন্তা করে না বন্ধু, প্রেস বক্সে প্রচুর আমাদের দেখতে হচ্ছে যে next time. অপোনেন্ট টিমের আপনার সাংবাদিকরা এসে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। এখন মানে চিত্রটা যে পাল্টাচ্ছে এই জায়গাটাতে কেমন লাগে আর কি? এটা তো অবশ্যই আমি মনে করি যে এটাও আমাদের বিজয়। দেখুন মাঠে যে 11 জন ক্রিকেটার খেলছেন, কিন্তু তাদের সঙ্গে কিন্তু পুরো 17 কোটি মানুষ রয়েছেন, এবং সেই সঙ্গে কিন্তু মনে রাখতে হবে যে আমরা যারা লিখছি অনেক সময় কিন্তু আমাদেরকে নিয়ে, মিডিয়াকে নিয়ে হয়তো অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন যে আমরা বেশি সমালোচনা করে থাকি বা বেশি হয়তো এক পেশে লিখে থাকি বা কথা বলে থাকি এরকমভাবে। কিন্তু যাই ঘটুক না কেন, আমি বিশ্বাস করি অন্তত যে বাংলাদেশের কোনো মিডিয়া বা কোনো সাংবাদিক ক্রিকেটের কোনো ক্ষতি হোক বা তার দেশের খেলার কোনো ক্ষতি হোক, এই বিষয়টি কখনো কিন্তু তার ব্যাক অফ মাইন্ডে থাকে না। তিনি হয়তো তার চিন্তা থেকে হয়তো সমালোচনাটুকু করে থাকেন, হয়তো তার চিন্তায় কিছুটা ভুল থাকতে পারে বা সেখানেও কিন্তু আপনি যুক্তির বিষয় রয়েছে, বাট তিনি যে তার দলের জন্য বা তার ক্রিকেটের ক্ষতি হোক বা কোনো ক্রিকেটারের ক্ষতি হোক এটি কখনো করে থাকেন, এটি আমি কখনো বিশ্বাস করব না। এটি গেল নাম্বার 1 কথা। আরেকটা জিনিস হলো যে বাংলাদেশ কিন্তু এখন ভালো খেলছে, বাংলাদেশ কিন্তু এখন জিতছে, আমরা কিন্তু সবাই প্রশংসা করছি, কিন্তু একটা মনে রাখতে হবে যে খারাপ সময় কিন্তু আসবে, তখন কিন্তু আপনাকে সবচেয়ে বেশি সমর্থনটুকু বাংলাদেশ দলকেই দিতে হবে। 99 ওয়ার্ল্ড কাপে আমরা পাকিস্তানের সাথে, আমি একটু কাছে বসে দেখি, 99 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে আবার হারালাম, তারপরে হচ্ছে কি 2004 যে আমরা জিম্বাবুয়েকে হারিয়েছি। মাঝখানের এই যে 4 বছর 5 বছর সময় 47টা ম্যাচ আমরা একটা ম্যাচও জিতিনি। সো ওই সময়টাও কিন্তু মানে ক্রিকেটাররা যেমন পার করেছে, আমরা সাংবাদিকরাও পার করেছি, ম্যাচের পর ম্যাচ কিন্তু বাংলাদেশ হারছে, সেটা লিখছি। আর ওই যে কায়সার ভাই যেই কথাটা বললেন যে আমরা খারাপ কিছু চিন্তা করি না, চিন্তা করার পরে কথা, বাংলাদেশের সাংবাদিকরা বাংলাদেশের ক্রিকেটারদের যেভাবে প্রোটেক্ট করে এভাবে পৃথিবীর কোনো দেশের কেউ করে না। পারফর্মিং আর্টের, আমি শুধু ক্রিকেট না, ক্রিকেট ফুটবল না, আমি বলছি যে নায়ক গায়ক সিনেমা সব অঙ্গন মিলে মানে পারফর্মিং আর্টের যারা রয়েছেন কাউকে এভাবে প্রোটেক্ট করে না কারো কোনো দেশের জার্নালিস্টরা, বাংলাদেশের জার্নালিস্টরা। আমরা অনেক সময় সবসময় বলে থাকি যে আমরা সাফল্য দিয়ে শেষ করব, বিজয়। বাস্তবতা হচ্ছে যে দুটো দলই আজকে ডাম্বুলায় ফাইট করছে, যে দল ভালো খেলবে দিন শেষে সেই দলই জিতবে। তবে 16 কোটি মানুষের মতো আমরাও প্রত্যাশা করি যে বাংলাদেশের লাল সবুজের পতাকা ডাম্বুলায় উঠবে। এই প্রত্যাশা শেষ করছি আজকের গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নেই, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকুন। আর দর্শক, এই অনুষ্ঠানটি যদি আপনারা দেখতে চান তবে আপনারা ভিজিট করুন আমাদের এনটিভি অনলাইন www.ntvbd.com। সবাইকে এতক্ষণ অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ।